This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার দুঃখ লাগে কোথায় জানেন? ছাতা দিলাম, ছাতাগুলো ঘর ঢুকে নিল। এই দলের ডেজিগনেশনটা হচ্ছে চোর তৃণমূল, চোর তৃণমূল, সেই তৃণমূল সরকার। ছাতাগুলো বেরোলো না, তৃণমূল করবে আমরা। এরপর তৃণমূল দলটাই গোটাটা চুরি হয়ে যাবে। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। আপনাদের সঙ্গে আমি রাজা চট্টোপাধ্যায়। ছাতা ছিল, বুঝলেন, ছাতা ছিল, কিন্তু ছাতা নেই। নেই মানে নেই, ছাতা গায়েব হয়ে গেছে, ঘরে ঢুকিয়ে নিয়েছে। কি বলবেন, ছাতা চুরি? কর্মীদের একাংশ ছাতাও চুরি করে ঘরে নিয়ে চলে যাচ্ছে। অরূপবাবুর ক্ষোভ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। অরূপবাবু বলতে অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার তৃণমূল সাংসদের কথা বলছি। ছবি দেখালাম কোলাজে একটু আগে, আবার দেখাবো। প্ল্যান করে, মানে পরিকল্পনা করে শয়ে শয়ে ছাতা অর্ডার করেছিলেন অরূপবাবুরা। কেমন ছাতা? তেরঙ্গা ছাতায় জোড়া ফুলের লোগো। নমিনেশনের শোভাযাত্রা, শোভাবার্তাতে এই পরিকল্পনা করে কেনা হয়েছিল। কর্মীদের মাথাও বাঁচত। আর বাঁকুড়ায় জানেনই তো যা তীব্র গরম, এখন তো আরও বেশি। কিন্তু সাংসদের পুরো পরিকল্পনা একদম চৌপাট করে দিয়েছেন দলেরই কেউ বা কারা। নমিনেশনের শোভাযাত্রায় যাওয়ার জন্য সেই মনোহর ছাতাগুলি, এগুলোর অর্ধেক দেখাই যায়নি। নেতাকর্মীদের একাংশের কাণ্ডকারখানা দেখে তাই ক্ষেপে গেছেন অরূপবাবু। বাইপাস সার্জারি। আমার দুঃখ লাগে কোথায় জানেন? যেদিন আমরা নমিনেশন ফাইল করতে গেলাম, সকালবেলায় সকলকে গেঞ্জি এবং ছাতা দিলাম, ছাতাগুলো ঘর ঢুকে নিল। ছাতাগুলো বেরোলো না, তৃণমূল করবে আমরা। আমরা ছাতাগুলো দিয়ে সুসজ্জিত করে যদি সভাটা করতে পেতাম, বেরিয়েছিল, অর্ধেক বেরোলো, অর্ধেক বেরোলো না। ছাতার মাথা, আমরা তৃণমূল কর্মী। এরপর বাকিটা যেটা উজ্জ্ব রাখলেন, সেটা কি বলতে চেয়েছিলেন এটা বোঝাই যাচ্ছে, আমি আর বলছি না, নেতাই বলছেন। তৃণমূলের কর্মী সভায় দলের ওই কর্মীদের বিবেক জাগানোর চেষ্টা করেছেন অরূপবাবু, সিনিয়র লিডার। স্বভাব শুদ্ধিকরণ। বিরোধীরা বলছে যে এসব হয়েই থাকে, তৃণমূলে এসব হয়েই থাকে, এটাই দস্তুর। বলুন তো, এই দলের ডেজিগনেশনটা হচ্ছে চোর তৃণমূল, চোর তৃণমূল, সেই তৃণমূল সরকার। পশ্চিমবাংলায় আওয়াজ উঠে গেছে, চোর তৃণমূল সরকার আর নেই দরকার। কোনখানে চুরি নেই? ছাতা দিলাম, ছাতাগুলো ঘর ঢুকে নিল। তিনি তো জানেন, তিনি তো ওই স্কুলের মাস্টার মশাই, হেডমাস্টার। হাত পাকাতে হয় কেমন করে সেটা তো তিনি জানেন। অতএব ছাতাটা যদি মিসিং হয়ে থাকে, ও তো জেনে গেছেন। ছাতাগুলো বেরোলো না, তৃণমূল করবে আমরা। ছাতা চুরি দেখে উনি এখন দুঃখ পাচ্ছেন। আর যে দলটার মূল মন্ত্র হচ্ছে চুরি, বালি চুরি, কয়লা চুরি করে গোটা পশ্চিমবাংলাটাকে শেষ করে দিল, স্বাস্থ্য ব্যবস্থা থেকে, শিক্ষা ব্যবস্থা থেকে, মেয়েদের সম্মান থেকে, তারা ছাতা চুরি দেখে দুঃখ পাচ্ছে। এটা আমারই হাসি পাচ্ছে। ছাতা দিলাম, ছাতাগুলো ঘর ঢুকে নিল। ছাতাগুলো বেরোলো না, তৃণমূল করবে আমরা। এই তৃণমূল নামক দলটি এমনই দল যে এখানে নিচ থেকে উপর পর্যন্ত চুরি না করলে এদের পেট ভরে নাই, চুরি না করলে এদের ঘুম ধরে নাই। তো অরূপবাবু বলেছেন, সে সত্য কথাই বলেছে, আমি ধন্যবাদ জানাই অরূপবাবুকে। ছাতাগুলো বেরোলো না, তৃণমূল করবে আমরা। এরপর তৃণমূল দলটাই গোটাটা চুরি হয়ে যাবে। এই ছাতা চুরিটা কি প্রতীকী? এটাকে কি প্রতীকী হিসাবে দেখা উচিত? দুর্যোগে তৃণমূলের মাথায় ছাতা থাকবে না? মানে যদি দুর্যোগ আসে, বাংলার শাসকের সামনে যদি সত্যি ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকে, ভোটের ময়দানে বলছি, অন্যদিক থেকেও এর ব্যাখ্যা করা যায়। কয়েকজনের মাথায় ছাতা আর বাকিদের মাথায় ছাতা গায়েব। বাঁকুড়ায় শাসকের
নমিনেশনের সিনে এই বৈপরীত্য কি তৃণমূলের বিভাজনের ছবিটাই তুলে ধরছে? তৃণমূলের ঘরের কোন্দল? বাঁকুড়ার বর্ষিয়ান সাংসদ অরূপবাবুই তো আশঙ্কা করছেন যে তৃণমূল থেকে বাইপাস হয়ে ভোট বেরিয়ে যেতে পারে। টিকিটটা পেলাম না, আমার মনে ব্যথা, আমি বাইপাস সার্জারি করব, তৃণমূলে এটা চলবে না। এখনো পর্যন্ত সব জায়গায় দেওয়াল কমপ্লিট হয়নি, লেখা আছে, নাম কিন্তু লেখা হয়নি। আর কাউন্সিলরদের অনুরোধ করব, কেন আপনারা বুথ কর্মীদের নেবেন না? কেন ওয়ার্ড সভাপতির সঙ্গে এখনো আপনারা ঝগড়া করবেন? দুটো করে দল বেরোচ্ছে, দুটো করে কাজ হচ্ছে, দুজনকে একসঙ্গে কাজ করতে হবে, নতুবা কিন্তু আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। বুঝতেই পারছেন দলের গুরুত্বপূর্ণ নেতারা টের পাচ্ছেন দলের অন্দরে তালমিল বিশেষ নেই, দুটো লবি যে যার মতো চলছে। বাঁকুড়ায় জেলার শাসকের ঘরের এই ছবি, এটা কি বিচ্ছিন্ন শুধু বাঁকুড়াতেই? তৃণমূলের নাম্বার 1 নাম্বার 2 তারা নির্বাচনী প্রচারে গোটা রাজ্য চষে ফেলছেন, এ জেলা থেকে ও জেলা। আমরা কিন্তু একাধিক জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রচার মঞ্চে যা বলতে শুনছি, যেভাবে দলেরই একটা অংশকে সাবধান করতে শুনছি, তাতে মনে হচ্ছে দলের অন্দরে তীর তীর করে একটা চোরা স্রোত বইছে। আপনি তাকে রাজনীতির ফল্গুধারাও বলতে পারেন। কেউ কেউ আছে কাজও করবে না, কর্মও করবে না, আর সারা জীবন তাকেই প্রার্থী করতে হবে। না, এটা দল পারে না, যে মানুষের কাজ করবে সে প্রার্থী হবে। প্রার্থী হলেই আমি দলের কাজ করব, আর না হলেই গোসা করে অন্য দলের সাথে যোগাযোগ করব। এই দু ধরনের জিনিস চলতে পারে না। নেতা নেত্রীরা কি সাবোতাজ মানে অন্তর্ঘাতের আশঙ্কা করছেন, ভয় পাচ্ছেন? না হলে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শাসানির সুরে কথা বলতে হবে? কেন বলতে হবে 4 তারিখ বিকেলে কোথায় থাকবেন এখন থেকে ঠিক করে রাখুন, আমরা আপনাদের তালিকা তৈরি করে রাখছি? অবশ্য তৃণমূলে এটা যে নতুন এমন কিন্তু নয়। আমি নিজে 2011 ঠিক আগে যখন উত্তাল রাজ্য, গোটা রাজ্যে পরিবর্তন এলো, ভাঙর পাল্টালো না, ওখানে আরাবুল হেরে গেলেন, আমি একাধিক দিন আপনাদের সেই উদাহরণ দিয়েছিলাম। নান্নু মিয়া ওখানে দাঁড়িয়ে গিয়ে এমন একটা ভোট কেটে নিয়েছিলেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের সামনে দাঁড়িয়ে কভার করছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, এই যে নান্নু মিয়া, তুমি কিন্তু ভোট কেটে আরাবুলকে হারিয়ে দেবে না। ঠিক তাই হলো, এক্স্যাক্টলি দ্যাট সিনারিও হ্যাপেন্ড রেজাল্টের দিন। মনে করে দেখুন, এরকম অসংখ্য নির্বাচন আমি কভার করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা কভার করেছি, সেখানে এই ধরনের দলকেই শাসন করা বলতে পারেন আমরা দেখেছি আগে। একই কথা এবার সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন একাধিক জায়গায়, দলের অভ্যন্তর থেকে মানে ভেতরে থেকে দলের ক্ষতি করবেন না। যাদের উদ্দেশ্যে এটা বলা তারা কি আদৌ তোয়াক্কা করছেন? মমতার ধমক খেয়ে ফরাক্কার মনিরুল ইসলাম তিনি নমিনেশন প্রত্যাহার করে নিয়েছেন। দলের প্রতীক না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। সবাই তো মনিরুল নয়, দলে থেকেও যে দলের বিরোধিতা করা যায় বা যায় না, অনেকেই করেন, অনেকে করেন না, অনেকে পরে শুধরে যান। দীর্ঘ জটিলতার পর আজ রাজগঞ্জ কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেছেন স্বপ্না বর্মন, কিন্তু বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়কে কিন্তু ত্রিসীমানায় দেখা যায়নি। দল টিকিট না দেওয়ায় প্রকাশ্যেই বিদ্রোহ করেছিলেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেছিলেন, টাকার কাছে হেরে গেলাম, টাকা দিয়ে ভোটের টিকিট বিক্রি হয়েছে। অন্য জায়গার বিধায়কও একই অভিযোগ তুলেছিলেন, পূর্বস্থলী উত্তরেও তাই হয়েছিল। অভিযোগ তেমনই, বিধায়ক নিজেই বলেছিলেন। তৃণমূল সুপ্রিমো ফোন করে মান ভাঙিয়েছিলেন খগেশ্বর রায়ের। যদি মান ভেঙেই থাকে তাহলে স্বপ্নার পাশে আজ নমিনেশনে কেন দেখা গেল না খগেশ্বর বাবুকে? যে প্রার্থীর সৌজন্যবোধ তাদের না থাকে না, আমি গার্জিয়ান, ও তো নাতনির মতো বয়স, কৃষ্ণ দাসও ও কোঅর্ডিনেটর ছিলেন, ও তো বলতে পারতো, দাদা তুই আসিস, হ্যাঁ আমি কুকুরের মতো যাব, আমার এই বয়সে মান সম্মান নেই বলো, আমি ক্যান্ডিডেট হতে পারলাম না, হ্যাঁ
অন্তত একটা বার যদি বলতো, মহুয়া যদি বলতো দাদা আসিস কি, না বলে আমি যাব কেন বলতো? আর ও লোকগুলা হই হুল্লা করবে কি, আমার খারাপ লাগবে না। আমি ওর যে মনের কথাটাই তোমাকে বললাম, কি দিদিকে বলছিলাম না যে দিদি তুমি যতদিন থাকবা তখন তৃণমূল কংগ্রেস আর অন্য দলে যাব না, নালে চলে যেতাম। কিন্তু এই জলপাইগুড়ি জেলা যেগুলো দলের লিডার, হ্যাঁ, আমি দলটা প্রতিষ্ঠিত করি, ওরা যদি সম্মান না দেয় না, কি করে যাই বলো? খগেশ্বর রায়ের কথা শোনালাম আপনাদের। দলের কাছে তিনি নাকি সম্মান পাচ্ছেন না। এই অসম্মান থেকে ভোটের সময় নিজেকে সরিয়ে নিতে পারেন তিনি বা তার অনুগামীরা, এমন চান্সও আছে, আবার তা নাও হতে পারে। কৃষ্ণদাসের গোষ্ঠীর বারবারন্তেই কি কোণঠাসা হয়ে পড়েছেন বর্ষিয়ান খগেশ্বর রায়? বাবুর সাথে আরেকজনের তো দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব চলছেই। এটা রাজগঞ্জের প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারাও জানে। এখানে আমাদের আসতে হবে 5 জন লোক, এখানে 6 জন 7 জন লোক কী করে আসবে? 5টা লোক আসতে হবে। এখন এখানে প্রপোজাল লাগবে 2 জন, তারপরে হচ্ছে একজন এজেন্ট লাগবে, লয়ার আছে, 5 জন তো হয়ে গেল। রাজগঞ্জে তাকে প্রার্থী করা হলো না, খগেশ্বর বাবুকে অপমান করা হলো। দ্বিতীয়বার আবার অপমান করা হলো যে তাকে আবার নমিনেশন দিতে বলে আবার না করা হলো। খেলার সময় আমার বাবা ছিল, বাবার হাত আমার মাথায় ছিল, এবং এখন রাজগঞ্জের প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আমার মাথায় আছে। এবং স্পেশালি বলবো রাজগঞ্জের মানুষের সাথে সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যামের দিদির হাত আমার মাথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদার হাত আমার মাথায় আছে। এখন খগেশ্বর বাবুই চিন্তা করবেন যে মাথা নত করে তাদের সঙ্গেই থাকবেন না কি করবেন, আগামী দিনে কোন রাস্তা বেছে নেবেন। নমিনেশন এবার না পেয়ে 4 বারের বিধায়ক খগেশ্বর রায় কিভাবে রিয়াক্ট করেছিলেন একবার মনে করিয়ে দিই আপনাদের, দেখুন। কিন্তু আমাকে চাই রাজগঞ্জ সিটটা কি হারাতে চলেছে তৃণমূল কংগ্রেস? কি মনে হয়? হারবে কেন হারবে? আপনি কি বিকল্প দল তৈরি করেছি আমি। অ্যাকচুয়ালি রাজগঞ্জের মানুষ আমাকে এতটা ভালোবাসে, এতটা ঘরের মেয়ে হিসেবে ধরে নিয়েছে, মানে আমি নিজেও চাইছি আমাকে মেয়ে হিসেবেই মানুষ সব সময়। তো ওনাদের যা উচ্ছ্বাস মানে এই নির্বাচনের জন্য, তাছাড়া আমি তো লড়াই করতে জানি, প্রত্যেকটা জটিলতাকে কাটিয়ে আমি এগিয়ে যাব। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনিও তো বলেছিলেন যে আমি টাকার কাছে হেরে গেছি, টাকা দিতে পারিনি, তাই টিকিট বিক্রি হয়, এরকম অভিযোগ করেছিলেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম না করে পরিষ্কার বলে দিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে উনি কাজ করেননি। এটা মমতার ভার্সন, শুনুন। কেউ কেউ আছে কাজও করবে না, কর্মও করবে না, আর সারা জীবন তাকেই প্রার্থী করতে হবে। না, এটা দল পারে না। যে মানুষের কাজ করবে সে প্রার্থী হবে, যে মানুষের কাজ করবে না তাকে দল রাখতে পারে না। আজকে বসুন্ধরাকে নিয়ে আসতে হলো কেন? যদি কাজটা ঠিক মতো করতো তাহলে আমি বসুন্ধরাকে নিয়ে আসতাম না। তৃণমূল সুপ্রিমোর সমালোচনার মুখে আপাতত চুপ মেরে গিয়েছেন তপন চট্টোপাধ্যায়। পূর্বস্থলীতে তিনি কি এবার ঘরশত্রু বিভীষণ হয়ে উঠবেন? দেখুন, কাজই যদি দলের প্রতীক পাওয়ার পর শেষ কথা হয়ে থাকে প্রতীক পাওয়ার ক্ষেত্রে, তাহলে তো প্রশ্ন ওঠে আনিসুর রহমান বিদেশ কোন কাজটা ভালো করে তিনি টিকিট পেয়েছেন, এই প্রশ্ন উঠবে। কারণ খাদ্য দুর্নীতি তার নাম জড়িয়েছিল, খাদ্য দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন আনিসুর রহমান। সেই আনিসুর উত্তর 24 পরগনার দেগঙ্গা থেকে প্রার্থী হয়েছেন। বারে বা অনেকে অবাক হয়ে যাচ্ছেন, তিনি কি জিতবেন? দেগঙ্গা কখনো তৃণমূলকে সহসা নিরাশ করেনি, 70,000 ভোটে লিড দিয়ে এসেছে বরাবর। কিন্তু এবার দলের টিকিট না পেয়ে মিন্টু সাহাজি আইএসএফ এর প্রতীকে দাঁড়িয়েছেন। তৃণমূলের জয়ের পথে কাঁটা বিছিয়ে দিলেন সাহাজি।